কোটা বিরোধী আন্দোলনে যে সমস্ত ছাত্র, যে সমস্ত জনতা, যে সমস্ত শ্রমিক, যে সমস্ত র্যাব, পুলিশ এবং সাধারণ মানুষ নিহত হয়েছে, তাদের আত্মার শান্তি কামনা করি। তাদের আত্মার শান্তি কামনা করে আল্লাহর কাছে প্রার্থনা করি আল্লাহ যেন তাদের বেহেশত নসিব করে। এবং যে সমস্ত মানুষ আহত হয়েছে, যত মানুষ আহত হয়েছে তাদের প্রতিও রইল সমবেদনা। একটি খুব দুঃসময় পার করলো বাংলাদেশ, খুবই বড় দুঃসময়। এই কোটা বিরোধী আন্দোলনকে কেন্দ্র করে একটা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে গেল, ইন্টারনেট বিহীন সময় গেল। ইন্টারনেট ছাড়া মানুষ কেমন থাকতে পারে? ইন্টারনেট একটি অভ্যস্ততা তৈরি হয়েছিল। অনেক মানুষকে আমি দেখেছি, আমাদের কলিগ অফিসে দেখেছি যে সারাক্ষণ ফোনের মধ্যে আছে। তাদেরকে জিজ্ঞেস করলাম যে এই যে ইন্টারনেট বিহীন সময়, এই যে নেট নেই, এই যে মোবাইল ছাড়া চলছেন, কেমন চলছেন? বেঁচে আছেন তো? তারা কিন্তু খুব ভালোভাবে বেঁচে আছেন। এবং দেখতে পেয়েছি যে রাস্তা ঘাটে সমস্ত জায়গায় ছেলে যারা আছে, বয়স্ক যারা আছে, তারা কিন্তু এই সময়টাতে ক্রিকেট খেলছে। সমস্ত যেহেতু কারফিউ চলছিল, এই সময়টা ফ্রি পেয়েছে। আমরা তো আসলে ঘরের মধ্যে বন্দী হয়ে গিয়েছিলাম। ইন্টারনেট যখন ছিল তখন কিন্তু আমরা সবাই ঘরের মধ্যে বন্দী হয়ে গিয়েছিলাম। আর এই বন্দির সময়টাতেই ঘটে গেল একটা বাংলাদেশের মর্মান্তিক ঘটনা। অনেকগুলো মানুষ প্রাণ হারালো, অনেকগুলো মানুষ আহত হলো। তবে একটি কথা, আমি কিন্তু একজন মুক্তিযোদ্ধার সন্তান। আমি সবসময়ই এই কোটা বিরোধী আন্দোলন যারা করেছে তাদের পক্ষে ছিলাম। আমি চেয়েছি যে যৌক্তিক একটি সমাধান হোক, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী একটি ছোট্ট কথায় এটিকে সমাধান করতে পারতেন, কিন্তু তিনি করলেন না। তিনি করতে পারতেন, কিন্তু আওয়ামী লীগ করতে পারতেন। আমি নিজেও আওয়ামী লীগের সমর্থক। ওবায়দুল কাদের উস্কে দিল, ছাত্রলীগ কিছুটা উস্কে দিল, এবং এই ছাত্ররা যারা কোটা বিরোধী আন্দোলন করছিল তারাও একটি ফাঁদে পা দিল। জামাত, ছাত্র শিবির এবং বিএনপি যে সমস্ত ছাত্র দল আছে তাদের ফাঁদে পা দিল, এবং একটি বড় ডিজাস্টার হলো। কি যে ঘটেছে, যারাই ঢাকা শহর ঘুরে দেখেননি তারা বুঝতে পারবেন। আমি নিজে সাংবাদিকতা পেশার সঙ্গে, মানে সংবাদ কর্মী হিসাবে পুরো শহরটা ঘুরে দেখেছি। কি যে খারাপ অবস্থা, বিশেষ করে 10 নম্বর গোল চত্বর গেলে আপনার মনের মধ্যে হাহাকার তৈরি হবে, কিভাবে পুড়েছে। তারপর মেট্রো রেলের স্টেশনগুলো কিভাবে ভেঙেছে। তারপর সড়ক ভবন, সেতু ভবন যেটা মহাখালীতে, সেখানে দেখলাম গাড়িগুলো পুড়ে যে কি খারাপ অবস্থা। আমি মৃত্যু দেখিনি, অনেক ছাত্র মৃত্যুবরণ করেছে, তাদের মৃত্যুটাও খুব মর্মান্তিক। তাদের মৃত্যুটাও আসলে মেনে নেওয়া যায়। এই সমস্ত তরুণ তাজা প্রাণ যারা ভবিষ্যতে এই দেশটাকে গড়বে, তারা ঝরে গেল। কি একটা খারাপ অবস্থার মধ্যে দিয়ে গেল। মহামান্য হাইকোর্ট একটি রায় দিয়েছিল, স্থগিত করেছিল। আমাদের ছাত্ররা ধৈর্য ধরে অপেক্ষা করলো না, এবং সরকার পক্ষ ধৈর্য ধরে সেটাকে হ্যান্ডেল করলো না। তারপর যা হবার তাই হলো। বিটিভির সমস্ত কিছু কিভাবে পুড়েছে, যারা মানে বিশ্বাস করতে পারবেন না। আর্কাইভ একদম, আর লুটপাট তো হয়েছে, আর্কাইভ পুড়ে ছারখার। ওখানে একটি জাদুঘর ছিল বিটিভির, অনেক পুরনো যন্ত্রপাতি ছিল, সেগুলো পুরো একদম ছারখার হয়ে গেছে। পুরো বিটিভি পুরো তস নস। খাজা টাওয়ার, যেখানে ইন্টারনেটের একটি সার্ভার আছে, সেটি যে কিভাবে পুড়েছে। তারপর এক্সপ্রেসওয়ে, টোল প্লাজা, 2টা টোল প্লাজা পুড়ে যে কি অবস্থা, আপনারা বিশ্বাস করতে পারবেন না। খুব ভয়াবহ অবস্থা। এটা কি বাংলাদেশের সন্তানেরা যারা সামনের দিকে এই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে, তারা করেছে কিনা আমার একটু বিশ্বাস হতে চায় না। আমার মনে হচ্ছে কোনো ছাত্র এই কাজটি করতে পারে না, কোনোভাবেই এটি করতে পারে না। শনির আখড়ায় যারা গেছেন তারা দেখবেন মেয়র হানিফ ফ্লাইওভার কিভাবে কি হয়েছে। এইসব দুর্বৃত্তদের কাজ। ছাত্র যারা আন্দোলন করেছে প্রকৃতপক্ষে কোটার, আমি তো তাদের পক্ষে, আমি একজন মুক্তিযোদ্ধার সন্তান, সব সময় তাদের পক্ষে ছিলাম, এবং আওয়ামী লীগ রাজনীতির সমর্থক হিসাবেও তাদের সাথে ছিলাম, এবং সবসময় মনে মনে তাদের সমর্থন দিয়ে গেছি সমস্ত জায়গায়। তবে আমাদের বিনোদন অঙ্গ, আমি তো বিনোদনের কথা বলি, সেই বিনোদন অঙ্গনের অবস্থাও কিন্তু খুবই খারাপ। কোনো কাজ নেই, সমস্ত মানুষ বেকার হয়ে গেল। তারপর ইউটিউব কেন্দ্রিক যে সমস্ত ক্রিয়েটর বিভিন্ন জিনিস ক্রিয়েট করতো, যেমন আমিও কিছু বিনোদনের সংবাদ আপনাদেরকে দিতাম, সেটাও কিন্তু থেমে গেল। 15 তারিখ থেকে দরদের একটি প্রচারণা হওয়ার কথা ছিল, সেটি অনন্য মামুন বন্ধ করে দিলেন। দরদ, আমাদের শাকিব খানের যারা ভক্ত আছেন, আমাদের তো একজনই বাংলার রাজকুমার আছেন,
মেগাস্টার বলেন, সুপারস্টার বলেন, শুধু শাকিব খান কিন্তু তার হাত ধরেই এই সিনেমা এগিয়ে যাচ্ছে। তার যে প্রচারণা সেটি বন্ধ হয়ে গেল। সেপ্টেম্বরে যদিও দরদ মুক্তি পাবে, আরো কিছুটা সময় হয়তো অনন্য মামুন পাবেন, কিন্তু অনন্য মামুনের এই ভাড়া কাটছে না। এক একটি সময় এক একটি দুর্যোগ এসে তার সামনে তৈরি হচ্ছে। এবং আমি মনে করি যে অনন্য মামুন একটি ভালো সিদ্ধান্ত নিয়েছিল, যদিও আমি তার সিদ্ধান্তকে একটি সমালোচনা করে একটি ভিডিও তৈরি করেছিলাম। সে যদি ওই সময় গান বা টিজার কোনো কিছু একটু প্রকাশ করতো 15 তারিখে, তাহলে কিন্তু এটি বাংলাদেশের দর্শকরা দেখতে পেত না। ইন্টারনেটবিহীন এই সময়টা দারুণ কেটেছে, বিশেষ করে আমি যারা মোবাইলের উপর বেশি নির্ভরশীল তাদের খুব খারাপ কেটেছে, যারা ইন্টারনেটের উপর বেশি নির্ভরশীল। কিন্তু আমি ঘুমিয়েছি, নামাজ পড়েছি, ব্যায়াম করেছি, অফিস করেছি, সব কিছুই চলেছে। কিন্তু যে তাজা প্রাণগুলো ঝরে গেল, যেমন আবু সাইদ, একটি গরিব পরিবারের সন্তান। আবু সাইদের আত্মার প্রতি সবসময় শান্তি কামনা করি, আল্লাহ যেন তার বেহেশত নসিব করুক এবং তার পরিবারের এই ক্ষতি হলো সেটি ভার বহন করার তৌফিক দান করুক। এবং সারা দেশে যে সমস্ত ছাত্র, যে সমস্ত সাধারণ শ্রমিক, যে সমস্ত পুলিশ, যে সমস্ত র্যাব মৃত্যুবরণ করেছেন, প্রত্যেকেই কিন্তু বাংলাদেশের সন্তান, বাংলা মায়ের সন্তান, সবাই বাংলাকে ভালোবাসে। কিন্তু এই যে ডিজাস্টার, যে মানুষের মনের মধ্যে যে ক্ষত হলো, একসময় সমস্ত কিছু কিন্তু সেরে যাবে, আবার নতুন করে পরিবেশ। এই যে আমরা দেখতে পেলাম যে কারফিউ একটু শিথিল করার পরপরই ঢাকা শহরে আবার জ্যাম লেগে যাচ্ছে। ঢাকা শহর কিন্তু একটি অদ্ভুত শহর। এই শহরে কোনো ঘটনা ভুলে যেতে খুব অল্প সময় লাগে। একটু আগে দেখলাম যে যেখানে 7-8 জন মানুষ মরে রাস্তায় পড়েছে, 1 ঘন্টা পর যে দেখবেন সেই জায়গা হাজার হাজার মানুষের ভিড়। তারা কেউ কিন্তু মনে রাখেনি, সবকিছু ভুলে যেতে পারি। বাঙালি জাতি একটি খুব দুর্ভাগ্য আমাদের, যে আমরা সবকিছু দ্রুত ভুলে যেতে পারি, সবকিছু ভুলে যাই, আবার নতুন করে শুরু করি। এত দ্রুত সবকিছু ভুলে যায়। যে সমস্ত মানুষ 30 লক্ষ শহীদের বিনিময়ে এদের স্বাধীন হয়েছিল, সেখানে অনেক সূর্য সন্তান যারা প্রাণ দিয়েছিল, অনেকে পঙ্গু হয়েছিল, অনেক 5 লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে দেশ স্বাধীন হয়েছিল। তাদের একটা ছোট পাওনা হলেও আছে, সরকার দিয়েছিল। সেটি আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2018 সালে সেটি পরিবর্তনও করে দিয়েছিল। মহামান্য সুপ্রিম কোর্ট সেটাকে 7% করে দিয়েছেন। মুক্তিযোদ্ধাদের জন্য বাংলাদেশের সূর্য সন্তান যারা, তাদের কথা কিন্তু স্মরণ রাখতে হবে, তাদের প্রতি আমাদের শ্রদ্ধা থাকাটা একান্ত জরুরি। তাদের জন্য 5% এবং সাধারণ যে সমস্ত নৃগোষ্ঠী আছে, ক্ষুদ্র নৃগোষ্ঠী, তাদের জন্য 1% আর 1%, সবকিছু মিলে 7% হচ্ছে। 93% এখন আছে মেধা কোঠার জন্য। এটি একটি যৌক্তিক সমাধানই হয়েছে বলে আমার মনে হচ্ছে। সব পক্ষকে এখন আমি বলবো, আমার মন বলছে সব পক্ষ ধৈর্য ধরতে হবে, ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে সবার সঙ্গে। যেহেতু আবার বিশ্ববিদ্যালয় খুলবে, সেখানে আবার এই যে আমরা ভাই এত যুদ্ধ করলাম, এত লাশ পড়লো, তাদের কিন্তু আবার একই বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে, একই জায়গায় থাকতে হবে, একই সঙ্গে চলতে হবে। সবাইকে ধৈর্য ধরার আহ্বান করি, সবাই ধৈর্য ধরুন। এবং ভবিষ্যৎ তো আপনাদের হাতে। যে সমস্ত এইসব তরুণরা আন্দোলন করলো, তাদের হাতে। নিশ্চয়ই আপনাদের একটি যৌক্তিক সমাধান মহামান্য সুপ্রিম কোর্ট করে দিয়েছেন এবং সরকারও সেটিকে প্রজ্ঞাপন আকারে জারি করে দিয়েছেন। সবাই ধৈর্য ধরে নিজেদেরকে সামনে এগিয়ে নিব, লেখাপড়ায় আবার ফিরে আসবো, লেখাপড়ায় মনোযোগ দিব। আমাদের বিনোদন অঙ্গনে যে সমস্ত বন্ধুরা আছে, তারা আবার পুরোদমে কাজ শুরু করবে। শাকিব খানের দরদ আসবে, দরদ নিয়ে অনেক সুখবর আছে। শাকিব খান দুবাই থেকে ইতিমধ্যে গোল্ডেন ভিসা পেয়ে গেছেন, আনুষ্ঠানিকভাবে সেটি তার হাতে তুলে দিয়েছে। এটি একটি ভালো খবর বাংলাদেশের জন্য, বাংলাদেশের বিনোদন অঙ্গনের জন্য খুবই ভালো খবর। এবং আমরা জানতে পারছি সারা বাংলাদেশ, সারা পৃথিবীতেই দরদ মুক্তি পাবে, এটি অনন্য মামুন বলেছিল। এবং আমরা দেখেছি তুফানও ঠিকই একইভাবে মুক্তি পেয়েছে। তবে তুফান কিন্তু কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে এই আন্দোলন যখন 15 তারিখে শুরু হয়েছিল বা 13-14 তারিখে শুরু হয়েছিল, তখনও কিন্তু এটি অনেকগুলো শো হাউসফুল যাচ্ছিল, সেসব শো বন্ধ হয়ে গেল। তুফান কিছুটা লসও করলে, এখন পর্যন্ত যা জানতে পারছি সেটিও কিন্তু তুফানের জন্য একটি বিরাট বড় ইতিহাস, অনেক বড় ইতিহাস। 65 কোটি টাকা গ্রস কালেকশন সেটি কিন্তু করে ফেলেছেন সারা পৃথিবী থেকে। এটা বাংলা সিনেমার জন্য একটি ইতিহাস। শাকিব খান চেয়েছিল 100 কোটি,
কিন্তু 100 কোটি ক্লাবে প্রবেশ করতে না পারলেও 50 কোটি, এটি একটি কিন্তু মাইল ফল, এটি একটি বিরাট ব্যাপার বাংলা চলচ্চিত্রের জন্য। শাকিব খানের হাত ধরেই বাংলা চলচ্চিত্রে এগিয়ে যাক, সাথে সাথে আরো নতুন নতুন সব অভিনেতারা উঠে আসুক। যেমন আমরা দেখতে পেলাম চঞ্চল চৌধুরী তুফানে যুক্ত হল, এবং তুফান 2-তে শাকিব খান এবং চঞ্চল চৌধুরীকে আমরা সেয়ানে সেয়ানে লড়াই করতে দেখব, এবং সেটি দেখার জন্য আমরা উপভোগ করার জন্য অপেক্ষা করছি। সেটি শুটিংও শুরু হওয়ার কথা ছিল রায়হান রাফি আমেরিকা থেকে ফিরে আসার পর, কিন্তু সমস্ত কিছু তো উলটপালট হয়ে গেল। এর মধ্যে বাংলাদেশের অনেক বড় একটা ডিজাস্টার হয়ে গেল। সবার প্রতি আমরা সম্মান শ্রদ্ধাবোধ এটি রাখি, ভালোবাসা রাখি, বুকের মধ্যে যে ভালোবাসা আছে, আমরা এক ভাই আরেক ভাইয়ের উপর যেন ঝাঁপিয়ে না পড়ি, খুন করার চেষ্টা না করি, সবাই সবার প্রতি ভালোবাসা দেখায়। এবং যে সমস্ত, আবারও বলি, যে সমস্ত ছাত্র, যে সমস্ত সাধারণ জনতা, যে সমস্ত র্যাব, পুলিশ, বাংলাদেশে যে সমস্ত মানুষ আহত হয়েছে, সবার জন্যে শান্তি কামনা করি, সবার আত্মার জন্য শান্তি কামনা করি। যারা অসুস্থ হয়ে আছেন বিভিন্ন হাসপাতালে, তাদের দ্রুত সুস্থতা কামনা করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং বাংলাদেশের মানুষের সঙ্গে থাকবেন, বাংলাদেশ সিনেমার সঙ্গে থাকবেন, বাংলা বিনোদনের সঙ্গে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজেদেরকে নিরাপদে রাখবেন। আল্লাহ হাফেজ।